আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকে হচ্ছে প্রথম বর্ষের রাসায়নিক বিক্রিয়ার হার, দ্যাট ইজ অধ্যায় নম্বর 6। অধ্যায় নম্বর 6 নিয়ে আমরা এর আগে একটা লেকচার আপলোড করেছিলাম। ওখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদেরকে পড়তে হবে সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। তো আশা করছি যে আপনারা অলরেডি চ্যাপ্টার 6 এর প্রথম লেকচারটা কভার করেছেন এবং ওইখানে কিছু বেসিক জিনিস এবং কোশ্চেন টু কোশ্চেন কিছু ডিসকাশন ছিল। এখন আমরা চলে যাচ্ছি হলো পরবর্তী আলোচনায়। প্রথম যে কোশ্চেনটা আজকে আলোচনা করবো সেটি হচ্ছে ছদ্ম একানবিক বিক্রিয়া বা সিগনো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। ছদ্ম একানবিক বিক্রিয়া বা সিগনো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এটা বোর্ডেও এসছে, দুই একবার পরীক্ষা এসছে। তো আমরা এখন দেখিনি প্রথমে আগে যে সিগনো ইউনিমলিকুলার রিঅ্যাকশনটা কাকে বলে। কতগুলো বিক্রিয়া দেখা যায় যারা আপাত দৃষ্টিতে দ্বিতীয় ক্রমের হলেও কোনো একটি বিক্রিয়কের অত্যাধিক উপস্থিতির কারণে বিক্রিয়ার প্রথম ক্রমের গতিসূত্র অনুসরণ করে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়াগুলোকে ছদ্ম আণবিক বিক্রিয়া বলে। মনে হয় যে দুই আণবিক, কিন্তু আসলে এটা এক আণবিক বিক্রিয়া, কারণ একটা রিঅ্যাক্টর এত বেশি পরিমাণ থাকে অন্য তুলনায়, এটাকে তখন একটা প্রভাবটা নাই হয়ে যায় এবং সেটাকে তখন আমরা ইউনিমলিকুলার সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলে থাকি। এটা কোশ্চেনটা এভাবে হতে পারে যে ছদ্ম একানবিক বিক্রিয়া কাকে বলে ব্যাখ্যা করো, অথবা কোশ্চেনটা এভাবে হতে পারে যে টিকালিক ছদ্ম একানবিক বিক্রিয়া। তো এরূপ বিক্রিয়াগুলো যেগুলো, যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে আমরা বুঝতে পারবো যে ছদ্ম একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ট্রেস আউট করবো। ছদ্ম একানবিক বিক্রিয়া যেটি, সেটি হলো ধরেন C11C2C12H22O11। এটা কি কিসের সংকেত? এটা হচ্ছে ইক্ষুচিনি বা সুগার O11। এটাকে যদি আমরা পানির সাথে হাইড্রোলাইসিস করি, পানির সাথে যদি হাইড্রোলাইসিস করা হয় তখন কিন্তু এখানে হয় গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। তাহলে চিনি যে আমরা খাই, চিনি C6H12O6, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ C6H12O6। তো আমরা যে চিনি খাই, চিনিকে ব্রেকডাউন করলে, পানির সাথে ব্রেকডাউন করলে সেটা আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। আপাতত বিক্রিয়ার হার মনে হবে যে -dC/dt এরকম হতে পারে। মনে হতে পারে যে -dC মানে কনসেন্ট্রেশন, প্রাথমিক কনসেন্ট্রেশন থেকে মাইনাস হয়ে গেল, -dT/dt ইকুয়াল টু হচ্ছে কেসি সুগার সুগার কিন্তু হচ্ছে সি কনসেন্ট্রেশন অফ পানি। তো এরকম মনে হতে পারে। বিক্রিয়াটি ইকুয়াল টু দ্বিতীয় ক্রম হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি প্রথম ক্রমের বিক্রিয়া, কারণ বিক্রিয়াটি জলীয় দ্রবণে সংগঠিত হয়। বিক্রিয়ার মাধ্যমে অত্যাধিক পরিমাণ পানি বর্তমান থাকায় বিক্রিয়াকালে পানির ঘনমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে না। পানির ঘনমাত্রা স্থির থাকে মোট কথা। এমনকি সম্পূর্ণ চিনি আর্দ্র মিশ্রিত হয়ে গেলেও পানি আপেক্ষিক যে CH2O যেটা কনসেন্ট্রেশন, সেটা প্রায় স্থির থাকে। আর প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ঘনমাত্রা স্থির থাকে। সুতরাং বলা যায় বিক্রিয়াটি আপনার হচ্ছে বিক্রিয়ার হার যদি আমরা নির্ণয় করতে চাই, যেহেতু স্থির থাকে তাই স্থিরগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে বিক্রিয়ার ঘাটটা তখন কি হবে, বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশনটা আমরা কি হবে, তখন আমরা লিখতে পারি এটাকে এরকম। দেখেন, যেহেতু ওটা স্থির থাকে, শুধু আমরা ওগুলো বাদ দিয়ে আমরা এখন যদি কনসেন্ট্রেশনটা লিখতে চাই তাহলে এরকম লিখতে হবে -dC/dt dt ইকুয়াল টু হচ্ছে কেসি সুগার। এখানে হচ্ছে সুগার মানে কনসেন্ট্রেশন অফ সুগার। আচ্ছা, ওর পানি কিন্তু স্থির থাকার কারণে ওটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। ধ্রুবক কি? বিক্রিয়ার প্রথম ক্রমের গতিবিদ্যা অনুসারে কে ইকুয়াল টু, আমরা জানি এটা কিন্তু সূত্র, কে ইকুয়াল টু হচ্ছে 1/t ln মানে লগ ln হচ্ছে a/a-x। এটা হচ্ছে প্রথম ক্রম সূত্রের প্রথম ক্রম বিক্রিয়া সূত্রের প্রথম ক্রমের একটা রিঅ্যাকশন। তাহলে এই যে বিক্রিয়াটা, এখানে দুটো মলিকুল ছিল, মলিকুল থাকার পরে মানে বিক্রিয়া ছিল দুইটা, কিন্তু তারপরে যেহেতু পানির ঘনমাত্রা কনস্ট্যান্ট থাকতেছে, পরিবর্তিত হচ্ছে না, শুধুমাত্র চিনি পরিবর্তিত হচ্ছে, সেই জন্য এটা এক আণবিক বিক্রিয়া। তার মানে দেখতে দ্বি আণবিক মনে হলেও এটা আসলে এক আণবিক বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াগুলোকে ছদ্ম এক আণবিক বিক্রিয়া আমরা বলে থাকি। এরপরের কোশ্চেনে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। এটা খুবই সিম্পল। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, আপনি জানেন যে যে কোনো একটা বিক্রিয়া কতগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। কি প্যারামিটার? যে কোনো বিক্রিয়া একটা হতে পারে যে তার এনভায়রনমেন্ট। এখন এই এনভায়রনমেন্টের মধ্যে কি কি চলক আছে, ভেরিয়েবল আছে। এনভায়রনমেন্টের মধ্যে কি কি ভেরিয়েবল আছে? একটা হচ্ছে টেম্পারেচার আছে, একটা হচ্ছে প্রেসার আছে, একটা হচ্ছে ভলিউম আছে, আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন আছে। তো এগুলোর যে কোনোটাই পরিবর্তিত হলেই আপনার হচ্ছে যে রিঅ্যাকশন পরিবর্তন, রেট অফ রিঅ্যাকশন পরিবর্তিত হবে। এখন টেম্পারেচারের সাথে কি সম্পর্ক? টেম্পারেচারের সাথে সম্পর্ক হচ্ছে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে বেড়ে যাবে, মানে টি প্রপোর্শনাল আর। আরটা কি? রেট অফ রিঅ্যাকশন। আর টিটা কি? টেম্পারেচার। মনে থাকবে, এটাই উত্তরে যাবে। এরপরে আসেন হচ্ছে একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ প্রতিষ্ঠা করা।
দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ, এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা এটা মানে পরীক্ষায় আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ। আমরা ইকুয়েশনটা খুব ভালো করে বুঝি। এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আপনি যেকোনো বাংলা বই থেকে পড়তে পারেন, আমি দেখছি সবগুলো বই মোটামুটি একই রকম আছে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কি? সেটি হচ্ছে কে ইকুয়াল টু, আমরা জানি এটা কে ইকুয়াল টু 1/t, এটা মুখস্থ রাখবেন। কে ইকুয়াল টু 1/t ইন্টু হচ্ছে এক্স ডিভাইড বাই এম ইন্টু এ মাইনাস এক্স। এটি হচ্ছে সেই সূত্র। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি টি ইকুয়াল টু বের করতে চাই এখান থেকে, তাহলে আমরা এই লাইন থেকে এভাবে লিখতে পারি টি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1/k। দেখো সমাধান করতেছি, কিন্তু 1/k ইন্টু এক্স ডিভাইড বাই এ এ ইন্টু এ মাইনাস এক্স। এটি হচ্ছে আমার এই 1 নম্বর সমীকরণ ডিডাক্ট করে। এখন টি ইকুয়াল টু কি বলছে? হাফ, অর্ধায়ন। তাহলে আমরা মানগুলো বসাই দিব। মানগুলো যদি বসাই দিই, আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। সবগুলো বাংলা মিডিয়াম বই এবং গাইড গুলো তো একই রকম আছে, আপনারা যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারেন এটা, যদি আমরা হ্যান্ডআউটটা আপলোড করবো। তো এখানে হচ্ছে যে 1 নম্বর সমীকরণ থেকে যদি আপনি মান বসান, টি ইকুয়াল টু হাফ আর হচ্ছে এ ইকুয়াল টু a/2, মানে হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু টি হাফ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে এ ডিভাইড বাই টু, মানে যেখানে এ ছিল সেখানে এ ডিভাইড বাই টু, আর এটা হয়ে যাবে এ মাইনাস a/2 হয়ে যাবে সমাধান করলে। মান বসে সমাধান করলে এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি এই লাইন থেকে আমরা পাই হচ্ছে টি হাফ ইকুয়াল টু পাবো হচ্ছে 1/k। 1/k কাটাকাটি করার পরে 1/a। তাহলে টি, এখন যদি আমরা এখানে সমান চিহ্ন তুলে দিই, তাহলে টি প্রপোর্শনাল 1/a। টি হাফ এই লাইনের পরে, এই লাইন টি হাফ ইকুয়াল টু হচ্ছে প্রপোর্শনাল হচ্ছে 1/a। কারণ হচ্ছে কে টাকে তুলে দিলাম, কে হচ্ছে ধ্রুবক। এই হলো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ। এখন আপনাকে এরকম কোশ্চেনটা এইভাবে হতে পারে, দুইভাবে হতে পারে। কোশ্চেনটা কিভাবে হতে পারে? কোশ্চেনটা দুইভাবে হতে পারে। আপনাকে বলতে পারে যে প্রথম ক্রম একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ প্রতিষ্ঠা করো, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু সমীকরণ প্রতিষ্ঠা করো। অথবা অথবা বলবে প্রমাণ করো যে টি হাফ টি হাফ টি হাফ প্রপোর্শনাল হচ্ছে 1/a, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, কে ইকুয়াল টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। তাহলে এই 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 হলো আমাদের এই দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটা যদি আমরা অর্ধায়ু সমীকরণ নির্ণয় করতে, তাহলে আমরা এভাবে নির্ণয় করবো। আর এরপরে আরেকটা কোশ্চিন আছে, যে কোশ্চিনটাকে বলা হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা ওই যে আগে যেটা বললাম ওটার সাথে রিলেটেড। এই কোশ্চিনটা ভালো করে নোট রাখেন। একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো। এটা আপনারা নিজেরা বুঝে পড়ার চেষ্টা করবেন। যেখানে বুঝবেন না এটা আমাকে বলবেন। এটা যে কোনো বই থেকে পড়ে নিতে পারেন, এবং সামস কবির পাবলিকেশনের যে গাইডটা আছে ওইখান থেকেও এটা নিতে পারেন। এটা ওখানেও মানে গ্রাজুয়ালি সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারেন। যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা প্রমাণ। জাস্ট রিডিং পড়লে বুঝে যাবেন, আমি বেসিকটা অলরেডি বলে দিচ্ছি। এরপর আসেন হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে, বা টিকা লিখো শূন্যক্রম বিক্রিয়া। তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা আমাদের লাস্ট আজকে আলোচনার বিষয়, এবং এটা আমাদের নেক্সট আরেকটা লেকচারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, দ্যাট ইজ ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হবে। তো আমরা এখন এই কোশ্চেনটা দেখে আমরা এই ভিডিওটা শেষ করবো। আরেকটা লেকচারে আমরা হচ্ছে এটা সমাধানগুলো দেখবো, পরীক্ষায় কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা আমি আলোচনা করবো পরের লেকচারটা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে বিক্রিয়ার হার। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা জানি ডিসি ডিভাইড বাই ডিটি। ডিটি এ কনসেন্ট্রেশন, এ হচ্ছে আপনার রিঅ্যাক্ট্যান্ট আর কি, কেসি জিরো, মানে জিরো এ, জিরো অবস্থায় এটা ছিল, ইকুয়াল টু কে, এটাকে আমরা আচ্ছা এইখান থেকে এটুকু সমান চিহ্ন যেটুকু লিখবেন, আর নোটে যদিও আছে বা বিভিন্ন বইয়ে দেওয়া আছে, এটুকু পর্যন্ত লিখবেন। কেসি জিরো ইকুয়াল টু এ, এখানে একটু নোট রাখেন। এটা গাইডে লেখার সময় যখন লিখবেন তখন এই পর্যন্ত লিখে পরের লাইনটা আর লিখবেন না। কেসি জিরো এ এই পর্যন্ত লিখবেন। এখানে সি এ ইকুয়াল টু বিক্রিয়ক এ এর মোলার ঘনমাত্রা। গাণিতিক প্রকাশ এখন আমরা গাণিতিক ভাবে দেখবো। গাণিতিক এটা এটা হ্যান্ড নোট দিয়ে দেবো, প্রয়োজনীয় দরকার হলে আপনারা এটা পড়াটা স্টপ রাখেন, জাস্ট বুঝে রেখে দেন, পড়ার নোটটা এগুলো তখন করে নেবেন। আজকে চেষ্টা করা হবে যাতে দ্রুত সম্ভব আপলোড করে দেওয়া, ভিডিও আপলোড করার সাথে সাথে। বিক্রিয়ার হার ডিএক্স ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কে কে ডট মানে কি, এখানে কে ডট মানে হচ্ছে একটা রিঅ্যাকশনের বোঝানো হয়েছে আর কি। 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে হচ্ছে যে প্রাথমিক অবস্থা, কে ডট হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সমীকরণে এককে সমাকলন করেন, যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এরকম, ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ইন্টিগ্রেশন কে ডট টি ডিটি, কে ডট ডিটি।
আচ্ছা, এখন হচ্ছে তাহলে ডিএক্স কে করলে হয় এক্স। এই লাইনের পরে যাচ্ছি আমরা, পরের লাইন। এটা কিন্তু খাতায় লিখবেন, ভিডিওর সাথে সাথে লিখবেন, কারণ হচ্ছে যে এটা এমন জিনিস না যে আপনি একবার দেখে দিন আর বুঝে যাবে, এমন না ব্যাপারটা। আচ্ছা, এরপরে আসলো এক্স ইকুয়াল টু, তাহলে হবে কি এক্স ইকুয়াল টু, আমরা ডিএক্স কে করলে এক্স হয়, এক্স ইকুয়াল টু কে ডট টি হয়। কে ডট টি প্লাস হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব, কনস্ট্যান্ট। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এইটুকু বুঝে গেল। এখন সমীকরণ 2 এর বেলায় টি ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 0 হলে পরে সমাকলন ধ্রুবকের মানও 0 পাওয়া যাবে। তাহলে এক্স ইকুয়াল টু, তার 2 নম্বর সমাকলন ধ্রুবকের মান 2 নম্বরে বসে পাই। 2 নম্বরে বসালে আমরা পাবো এক্স ইকুয়াল টু কে ডট টি পাবো, কারণ কি ওটা ওটা হচ্ছে ধ্রুবকের মান 0 হয়ে গেছে। এখন এটি শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ, কে ইকুয়াল টু এক্স ডট টি। এটি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ। এখন বলছে শূন্যক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য কি কি হয়। উৎপাদনের ঘনমাত্রা এক্স এর বিপরীতে টি এর সময় লেখচিত্র অঙ্কন করলে সরলরেখা মূল বিন্দুতে গমন করে। যেমন ধরেন এদিকে যদি ঘনমাত্রা দেন, আমি দেখাচ্ছি। এদিকে ধরেন টাইম, এদিকে দেবো টাইম, আর এদিকে দেবো কনসেন্ট্রেশন সি লিখলাম। তাহলে তাহলে বিক্রিয়াটা এই যে এইভাবে এইভাবে হতে থাকবে। তো এটি হচ্ছে যে আপনার কনসেন্ট্রেশনের সাথে যদি ঘনমাত্রার প্লট আঁকা যায়, এটা একটা। আর কে এর একক হবে, ঘনমাত্রা হবে সময়ের সাথে 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 আর কি। আর শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ যেমন আছে, যেমন ধরেন হাইড্রোজেন ক্লোরাইড একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ আমরা দেখি। একটা যদি বলে উদাহরণ সহ আলোচনা করে, তখন আপনারা কি উদাহরণ দিবেন? উদাহরণটা আমরা একটু দেখি। শূন্যক্রম বিক্রিয়া উদাহরণের ক্ষেত্রে এই জি 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 প্লাস হচ্ছে সিএল, দুইটাই কিন্তু গ্যাসীয় অবস্থা আছে। তাহলে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি কিন্তু একটা শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ। যে অধিকাংশ আলোক রাসায়নিক বিক্রিয়াকে ও কিছু সংখ্যক অসমশক্ত বিক্রিয়া হলো শূন্যক্রম বিক্রিয়া। উদাহরণস্বরূপ সমপরিমাণ হাইড্রোজেন ও ক্লোরিন মিশ্রণকে সূর্যালোকে পানির সাথে রেখে দিলে যে আলোক রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাতে পরীক্ষা করে দেখা যায় সময়ের সাথে বিক্রিয়ার হার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বিক্রিয়ার যে হার রেট একই রকম থাকে। টাইম টাইম চলে যাচ্ছে কিন্তু কনসেন্ট্রেশন, রেট অফ রিঅ্যাকশন কমবে না। এটাই হলো শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ মানে শূন্যক্রম বিক্রিয়া উদাহরণের ক্ষেত্রে মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে সময়ের সাথে কনসেন্ট্রেশন কমে যাওয়ার কথা, কিন্তু সময়ের সাথে কনসেন্ট্রেশন কমবে না। সেটি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। তাহলে এটা বোঝা গেল। এখান থেকে এই চ্যাপ্টার থেকে আমরা আর হচ্ছে একটা দুটো কোশ্চেন করবো আর কি। একটা না, এখান থেকে আর একটা কোশ্চেন করতে হবে আমাদের। একটা কোশ্চেন করলে এই চ্যাপ্টারটা শেষ হবে, আর আর অঙ্ক আমরা পরের চ্যাপ্টার লেকচারে আমরা এটা শেষ করে দেবো। তো আমরা যে কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, এটা কোশ্চেনের নোট আমরা আজকে দিয়ে দিব, এবং এই নোটের সাথে সাথে আপনারা এগুলো মিলিয়ে পড়ে নেবেন। এবং হচ্ছে এর সাথে আমাদের আরেকটা চ্যাপ্টারে আমাদের লেকচারে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা শূন্যক্রম এই রেট অফ রিঅ্যাকশনের যে অধ্যায়, সেই অধ্যায়টা শেষ করলাম। আর আগের প্রথম 5টা চ্যাপ্টার একদম যা পড়েছে একটু জেদ করে ফেলবেন, রিভিশন কমপ্লিট করার। যখনই লেকচার দিতে যদি আপলোড দিতে দেরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে রিভিশন কন্টিনিউ করা। রিভিশন কখনো, যত বেশি রিভিশন দিবেন তত স্ট্রং হবে। রিভিশন কখনোই থামায় রাখবেন না। তো, একটা লেকচার আপলোড হতে দেরি হচ্ছে না, ওটা আপলোড দেরি রেখে দেন, রেখে দিয়ে রিভিশন কন্টিনিউ করেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে শেষ করলাম।